বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না, বলছেন ওবায়দুল কাদের। এদিকে ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা। জানাবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল খালেদার হ্যাঁ তারেকের জন্য অপেক্ষা। এদিকে দাম বেড়েছে আদা রসুনের। এবং সর্বশেষ জানাবো বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের যে উন্নতি উচ্চতা এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা, এখন সে বোঝায় অনেক উন্নয়নে এগিয়ে গেছে। সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। বিএনপি যতটা অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব যুদ্ধ সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল, ফিলিস্তিন, হামাস পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় অগ্রাসী অভিযান শুরু করেছেন। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন। সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এ যুদ্ধকে না বলার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা। বিএনপির পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সেলিম রোজা, সদস্য সচিব মাওলানা কাজী আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা কারি গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল খালেদার হ্যাঁ তারেকের জন্য অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ফিরোজায় তিনি যান রাত ৮টা ২০ সেখানে ১ ঘন্টা অবস্থান করেছেন। যথারীতি মির্জা ফখরুল ফিরোজা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি। বেগম জিয়ার পারিবারিক সূত্র বলছে যে তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনে গিয়েছেন। কিন্তু দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে বিএনপির নেতৃত্বের পরিবর্তন এবং গণতন্ত্রের বিষয়টি চূড়ান্ত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। বিএনপির একজন শীর্ষ নেতা বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন এবং খালেদা জিয়া তাকে বাসায় যেতে বলেছেন বলে জানান। এর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিভিন্ন সূত্রগুলো বলছে দুটি বিষয় নিয়ে তাদের আলাপ হতে পারে। প্রথমত, দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দলের মহাসচিব পদ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদ ছাড়ার পেছনে দুটি কারণ উল্লেখ করা হচ্ছে। প্রথমত, তিনি শারীরিকভাবে অসুস্থ, হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি পূর্ণ সময় দলের নেতৃত্ব পালন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তার স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন। এই কারণেও তিনি বিএনপির মহাসচিব পদ ছেড়ে একজন সাধারণ কর্মীর মতো দায়িত্ব পালন করতে চান। তবে সে সময় বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও একই রকম আগ্রহ বা একই রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব। কিন্তু তারেক জিয়াও তাকে এ ব্যাপারে কোনো ইতিবাচক সম্মতি দেন নাই বলে জানা গেছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির উপর এক ধরনের চাপ এসেছে যে তারা যেন বিএনপির নেতৃত্ব পরিবর্তন করে। দেশের বাইরে থেকে বা দণ্ডিত কোনো ব্যক্তি বিএনপির নেতৃত্বে থাকুক, এটি পশ্চিমা দেশগুলো চায় না। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে এখন তারা নেতৃত্বের আছেন, তারা কোনো ইতিবাচক সাড়া দিতে পারেনি। আর এই কারণেই কূটনীতিকদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা দেশে রাজনীতি করছেন তাদের মধ্যে থেকে আপাতত কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য। বেগম জিয়া এবং তারেক জিয়া যেন আপাতত কোনো আলাঙ্কৃত না হয়, এই ধরনের কথাও তিনি বলেছেন। গত বুধবার একজন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ডিবিসির রাজকাহনে স্বীকার করেছেন যে এই নিয়ে বিএনপিতে আলোচনা সমালোচনা চলছে, যেন বেগম জিয়া বা তারেক রহমান বাইরে গিয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারে।
তবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। বিভিন্ন সূত্র দাবি করছে যে এই বিষয়টি চূড়ান্ত করার জন্য বেগম জিয়া মির্জা ফখরুল ইসলামকে ডেকে নিয়েছিলেন। তিনি আপাতত বিএনপির নেতৃত্বে থাকতে চান না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যেহেতু লন্ডনে অবস্থান করছে, তিনিও বিএনপির নির্বাহী নেতৃত্ব থাকুক, এটু বেগম জিয়া এখন চান না। আর এই কারণেই শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিয়ে বেগম জিয়া ভাবছেন বলে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে তারেকের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তারেকের সিদ্ধান্তের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন কিনা। তবে বিভিন্ন সূত্র দাবি করছে যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান না হতে পারেন তাহলে তিনি মহাসচিব পদেও থাকবেন না। দাম বেড়েছে আদা রসুনের। বাজারে হঠাৎ করে দাম বেড়েছে আদা ও রসুনের। সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কেজিতে বেড়েছে 20 টাকা। সেই সঙ্গে আদার দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে দেশি রসুন বাজারে বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকায়। পাশাপাশি আমদানি করা বড় রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। অন্যদিকে দেশি নতুন আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায় এবং আমদানি করা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 250 টাকায়। বাজার বিশ্লেষণের তথ্য অনুযায়ী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের উপপরিচালক নাসিরউদ্দিন তালুকদার জানিয়েছেন, দেশি রসুনের বর্তমান বাজার দর 170 থেকে 200 টাকা, যা এক সপ্তাহ আগে 130 থেকে 170 টাকা ছিল। গত মাসের দাম ছিল 120 থেকে 140 টাকা। গত বছরের দাম ছিল 120 থেকে 170 টাকা। আমদানি করা রসুন এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 240 টাকা দরে। এক সপ্তাহ আগে ছিল 200 থেকে 230 টাকা। এক মাস আগে ছিল 190 থেকে 220 টাকা। এক বছর আগে ছিল 120 থেকে 140 টাকা। দেশি নতুন আদা প্রতি কেজি 300 থেকে 320 টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ছিল 280 থেকে 300 টাকা। এক মাস আগে ছিল 240 থেকে 260 টাকা। গত বছর এই সময় বেশি আদার দাম ছিল 200 থেকে 220 টাকা। অর্থাৎ এক বছরে দেশি আদার দাম বেড়েছে 47.62%। অন্যদিকে আমদানি করা আদা বর্তমানে প্রতি কেজি 190 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এর দাম ছিল 190 থেকে 240 টাকা। এক মাস আগে ছিল 190 থেকে 220 টাকা। আর এক বছর আগে এই সময় আমদানি করা আদার দাম ছিল 140 থেকে 250 টাকা। সব মিলিয়ে এক বছরে আমদানি করা আদার দাম বেড়েছে 12.18%। রাজধানীর কাওরান বাজারে আদা রসুনের ব্যবসায়ী খাদেমুল ইসলাম বলেন, আদার একটি বড় অংশ দেশের বাইরে থেকে আসে, মানে আমদানি করা হয়। ডলারের দাম ওঠানামার উপরে আদার দাম নির্ভর করে। গত কয়েকদিনে দেশি এবং আমদানি করা দুই ধরনের আদার দামই মান ও আকার ভেদে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। তবে বাজারে এখন আদা রসুনের সরবরাহ তুলনামূলকভাবে একটু কম, যে কারণে এই দুটি পণ্যের দাম বেড়েছে। তিনি আরো বলেন, অন্যদিকে রসুনের উৎপাদন খরচ এবার বেশি হয়েছে। ঈদের আগে দেশি রসুনের দাম তুলনামূলক কম ছিল, কারণ তখন রসুনগুলো কাঁচা ছিল। এখন রসুন শুকানোর কারণে ওজন কমে গেছে, যে কারণে দাম বেড়েছে। তবে আমদানি করা রসুনের দামের খুব বেশি পরিবর্তন হয়নি। রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডের রিপন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সুমন মিয়া বলেন, গত এক সপ্তাহে যাবৎ আদা রসুনের পাইকারি বাজারে বেশি দাম হচ্ছে। সে কারণে তুলনামূলক কম মাল নিয়ে আসছি আমরা। বিক্রিও তুলনামূলক কম হচ্ছে। যখন যে দামে কেনা হচ্ছে সেই দামে আমরা বিক্রি করি। বাজারে যদি বড় বেড়ে যায় সে প্রভাব খুচরা বাজারে পড়ে। দেশি রসুনের দাম একটু বেশি হলেও সাধারণ ক্রেতাদের আমদানি করা বড় রসুনের প্রতি আগ্রহ বেশি। এটি এখন বেশি বিক্রি হচ্ছে। রাজধানীর মালিবাগ বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রাজীব আহমেদ বলেন, এক সপ্তাহ আগেও দেশি আদা 280 টাকা কেজি কিনলেও আজ ভালো আদা কিনতে হলো প্রায় 350 টাকায়। এক সপ্তাহের ব্যবধানে এটির দাম বেড়ে গেল। অথচ বাজার মনিটরিং এর কেউ নেই। এই কারণে সাধারণ ক্রেতা হিসেবে আমরা বেশি দাম দিয়ে সব কিনছি, কিন্তু কেউ কিছু বলতে পারছে না ব্যবসায়ীদের, কারণ আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি। একইভাবে আমদানি করা বড় রসুনের চাহিদা বেশি থাকার কারণে এটার দামও বেড়েছে। পাশাপাশি দেশি রসুনেরও দাম বাড়তি হচ্ছে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আবুল কালাম ডাকু নামের বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত 848 নম্বর মেইন পিলারের 9 নম্বর সাব পিলারের উপরে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ডাকু উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে। বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত 11টার দিকে বাসা থেকে বের হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখাল সহ শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের 848 নম্বর মেইন পিলারের 9 নম্বর সাব পিলারের উপরের ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যান আবুল কালাম ডাকু। এ সময় বিএসএফ এর ডোরা ডাবরি ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হলে সঙ্গীরা আবুল কালামকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 61 বিজিবি ব্যাটালিয়নের ঝালাঙ্গি ক্যাম্পেন চার্জের কথা বলা হয়েছে। বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত 11টার দিকে বাসা থেকে বের হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখাল সহ শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের 848 নম্বর মেইন পিলারের 9 নম্বর সাব পিলারের উপরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যান আবুল কালাম ডাকু। এ সময় বিএসএফ এর ডোরা ডাবরি ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি ছেড়ে
এতে গুরুতর আহত হলে সঙ্গীরা আবুল কালামকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 61 ব্যাটালিয়ন ঝালাঙ্গি ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা পাঠকের অভিনয় করানো হয়। বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু সাইদ বলেন, বিএসএফ এর গুলিতে নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।